প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চে। সাথে আছে আমি মুকসিমুল হাসান। আজকে আমাদের মুক্ত মঞ্চের অতিথি এমন একজন যার জন্ম বেড়ে ওঠা বরিশালে, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এরপরে তিনি আইন এলএলবিও পাশ করেছেন এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব যে ছাত্র জীবনে খুব অল্প দিনের জন্য ছাত্র রাজনীতিতে ছিলেন। এরপর যুবদল প্রতিষ্ঠার পর থেকেই তিনি যুবদলে রাজনীতি করেছেন ছাত্র জীবন তরুণ বয়স থেকে। এরপর তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দুবারের সাবেক সংসদ সদস্য। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। জি, আসসালামু আলাইকুম। আলাল ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত 15 বছর 20 বছর এরকম দীর্ঘ সময় যদি দেখি, তো বিএনপির যে কয়জন রাজনীতিক একেবারে মাঠ থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সরব ছিলেন, ভাইব্রেন্ট ছিলেন, তাদের ভিতরে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অন্যতম। কিন্তু 15 বছরে আপনাকে যে হারে কথা বলতে দেখেছি রাজপথ থেকে শুরু করে গণমাধ্যমে, কেন যেন মনে হচ্ছে গত কিছুদিন ধরে নিজেকে একটু গুটিয়ে রেখেছেন কিনা, কিংবা ওই অতটা সরব লাগে না আপনাকে, কারণ কি? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আছেন সকলকে শুভেচ্ছা আমার এবং বিএনপির পক্ষ থেকে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং আপনাকে ধন্যবাদ। যেভাবে কেউ এখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেনি, অঘোষিত জিজ্ঞাসাবাদ চলে, কিন্তু এভাবে ঘোষণা দিয়ে প্রকাশ্যে কেউ জিজ্ঞেস করেনি। এই প্রসঙ্গে আপনাকে আমি একটা কথা বলি। 1990 সনে, বেশি দিন আগের কথা না, 1990 সনে হঠাৎ করে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে অস্ট্রেলিয়াটা তার যে মূল অবস্থানে ছিল, অস্ট্রেলিয়া মহাদেশ, সেখান থেকে 5 ফিট সরে গেছে। এখন 5 ফিট সরে যাওয়ার কারণে এই যে বিষুব রেখা, তারপরে অন্য অন্য যে অক্ষাংশ দ্রাঘিমাংশ যেখানে আছে সেখানেও মেজারমেন্টে সমস্যা হয়েছে। তো আমার মনে হয় যে এই পতিত সরকার যারা পালিয়ে গেছে তাদের পতনের আগে পর্যন্ত ওই যে আপনি শব্দটা যেটা ব্যবহার করলেন ভাইব্র্যান্ট, সেটা ছিলাম। এখন ওই হার্ডেল রেসের মতো হয়েছে আর কি। হার্ডেল রেস আপনারা দেখেছেন কিনা আমি জানি না, দর্শকরা হয়তো অনেকে দেখেছেন। বেড়া দেওয়া থাকে ওর ভিতরে, যেটা লাফ দিয়ে দিয়ে পেরোতে হয় এবং দৌড়ের গতি আবার সমান তালে রাখতে হয়। এই হার্ডেল রেসের মধ্যে আমি আছি। হার্ডেল রেসের মধ্যে কেন আছি সেটা তো বলা অনেকটাই লম্বা সময়ের প্রয়োজন হবে। তবে আমি মনে করি যে সবসময় একটা ভাইব্রেশনের মধ্যে থাকাটা বোধহয় ঠিক না। কারণটা হচ্ছে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, জীবনের 5টি অংশ থাকে। এই সাম্প্রতিক সময় আবার দেখবেন আরেকটা নতুন অনুষঙ্গ যুগ হয়েছে। কি হয়েছে? টিনেজার। এই টিনেজার শব্দটা কিন্তু আমাদের যৌবনে বা আমাদের কৈশোরে আমরা শুনি নাই। তো সবসময় তো টিনেজার থাকার কোনো যৌক্তিকতা নাই। ওই জন্য ভাবলাম যে এখন প্রৌঢ় হয়ে গেছি, বৃদ্ধের পথে প্রায়, একটু নিজেকে সংযত করি আর কি, এটাই কারণ। সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন করি, দলের অভ্যন্তরীণ রাজনীতির কোনো কারণ আছে কি না? কেন? কারণ হচ্ছে আমরা দেখি যারা খুব স্পষ্টভাবে রাজনীতিক, স্পষ্টভাষী রাজনীতিক, অনেক সময় তাদের কথা অনেক সময় হাইকমান্ডের বিপক্ষেও চলে যায়, অনেক সময় পাবলিকের পক্ষে যায়, যে কারণে অনেক সময় বেগ পেতে হয়। এরকম কোনো বিষয় আছে কিনা? না, এরকম বিষয় থাকলেও সেটা আমার অজানা। আচ্ছা, সেটা আমার অজানা, কারণ আমাকে এমন করে কেউ বলেনি। আর এর মধ্যে ধরেন কথা যারা বলে তাদের কথার মধ্যেই তো ভুল হওয়া স্বাভাবিক। ভুল তো নাই একমাত্র ফেরেশতার এবং ইবলিসের। আমাদের তো ভুল আছে মানুষের। জি, প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে। সেইটা ছোট্ট একটা ভুলের কারণে কারো 47 বছরের কারো কর্মকাণ্ড তো ম্লান হয়ে যেতে পারে না, আর হওয়া উচিতও না। সেটা যদি কেউ মনে করে থাকে যে 30 সেকেন্ডের বা 20 সেকেন্ডের একটা শব্দের কারণে এর 47 বছরের সমস্ত ইতিহাস আমি মুছে দেবো, একে আমি ওই টেকনোটিক প্লেট সরার মতো সরিয়ে দিতে পারেন। কিন্তু আমি তো মনে করি আমার স্বকীয়তার মধ্যেই আমি আছি। আমি আমার দলীয় আদর্শ, আমার আনুগত্য, আমার বিশ্বস্ততা, কোনো জায়গা থেকে কোনো বিচ্যুতি আমার ঘটেনি। ওকে, তাহলে আমরা এটা স্পষ্ট হলাম। আমি একটু এরপরে আরেকটা ব্যক্তিগত প্রশ্নে যাই। সেটি হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি থেকে আপনি অনার্স পাস করেছেন। এর পরবর্তীতে আপনি আমি যতটুকু জানি আপনার বিসিএস হয়েছিল, কিন্তু আপনি বিসিএস মানে এখন যেটার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে ঢাকা প্রকম্পিত হয়েছে, কিংবা আমরা আমাদের ছাত্র জীবনেও দেখেছি যে বিসিএসের প্রতি কিছু মানুষের বা সমাজের বড় একটা মানুষের প্রচণ্ড আগ্রহ থাকে, অনেকের সোনার হরিণ বলা যায়।
তো সেরকম একটি বিসিএস আপনার হওয়ার পরেও আপনি কেন বিসিএসে জয়েন না করে আপনার আইন পেশায় নিজেকে নিয়োজিত করলেন? সেটি কি শুধুমাত্র পেশার জন্য নাকি রাজনীতির কারণে? না, এটা শতভাগ রাজনৈতিক কারণে। কারণটা হচ্ছে ওই সময় বরিশাল আমার জন্মস্থান যেটা, সেটা আলাদা কোনো বিভাগ ছিল না, খুলনা বিভাগের মধ্যে ছিল। এবং আমি তখন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি। আচ্ছা আচ্ছা। সেই সময় 82 সালে। 82 সনে সেই সময়। এবং সেই সময় শহীদ জিয়াউর রহমান সাহেব কেবল নিহত হয়েছেন। তার কিছুদিন পরে ঢাকা ক্যান্টনমেন্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকতেন 6 নম্বর মইনুল রোডে। সেখানে আমাকে একদিন নিয়ে গেছেন একসময় জাতীয় সংসদ সদস্য এবং হুইপ ছিলেন জনাব শহীদুল হক জামাল, মরহুম, বরিশালের। উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সদ্য স্বামীহারা এবং শোকে মুহ্যমান, ওই রকম একটা সময় ওনার সঙ্গে আমার কথা বলার এবং পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। তখন জামাল ভাই, শহীদুল হক জামাল ভাই ওনাকে বললেন যে ম্যাডাম আলাল তো কোয়ালিফাই করেছে বিসিএসে, ও তো এখন চলে যাবে, ও ফরেন সার্ভিসে যেতে চাচ্ছে। তখন ম্যাডাম একটু মানে আবেগমথিত কণ্ঠে বলেছিলেন যে আপনারা, আমি শুনেছি খুলনা বিভাগে আপনি একজন প্রতিভাবান একজন মানুষ, অনেক প্রশংসা করে আমার। তারপরে বলেছে যে আপনারা যদি এখন এই রাজনীতি ছেড়ে চলে যান তাহলে আমি দলের দায়িত্ব নিয়ে আর কি করব, বিচারপতি সাত্তার সাহেব আছেন, উনিই দলটা চালাক। এই কথাগুলো আমার মনে খুব আঘাত লেগেছিল। আমি এরপরে ওখান থেকে বের হয়ে বরিশালে গিয়ে আমার মা এবং আমার বড় ভাইয়ের সঙ্গে আলাপ করেছি। আমার মা তখন বলেছিলেন, কোট আনকোট কথাটি আমার এখনও মনে আছে, যে দেখো জিয়াউর রহমান সাহেব একজন খুব ভালো মানুষ ছিলেন এবং তার জানা যায় যে সারা দেশব্যাপী যে আলোড়ন, যে মানুষের দোয়া, মানুষের চোখের অশ্রু, এই সব কিছু মিলে মনে হচ্ছে যেন তোমার, যেহেতু ওনার দলে নাম লিখিয়েছো, তোমার এখানে থাকা উচিত। চাকরি দিয়ে কী হবে, চাকরির চেয়ে বড় কিছু তো জীবনে পেতে পারো। এই দুই জায়গার দুই কথাই কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কখনো কি মনে হয়েছে বা এরকম তৈরি হয়েছে কিনা যে না ভুল করেছি, নাকি সবসময় মনে হয়েছে না ঠিকই করেছি? না, আমার মনে হচ্ছে সবসময় মনে হয়েছে এবং এখনও হচ্ছে যে না ঠিক করেছি। আচ্ছা, আমরা আপনার ব্যক্তিগত জায়গা থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন, তারপরে আমরা রাজনীতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি তো একজন আইনজীবীও, তো অন্য কোনো পেশা আমার জানা মতে আপনার নাই। আপনি আইন পেশায় মানে ফুল টাইম রাজনীতি করেন না আইন পেশায় একটু জড়িত আছেন? না, আইন পেশায় এখনও জড়িত আছি। আইন পেশা আমি নিয়মিত করেছি বরিশালে যতদিন আমি ছিলাম। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সময় আমাকে বললেন যে তুমি ঢাকায় চলে এসো। তখন জাতীয়তাবাদী যুবদলে ঢাকায় যারা রাজনীতি করতেন, যারা মির্জা আব্বাস এবং গয়েশ্বরচন্দ্র রায়, এই দুই নেতার বাইরে হয়তো কারো উপরে উনি ওইভাবে আস্থা রাখতে পারেননি বা ওইভাবে শক্ত করে ধারণা করতে পারেননি যে না এর পরবর্তী নেতৃত্বে কারা আসবে। আমি ঢাকায় আসার পরপরই কিছুদিন পরেই উনি একটা পর্যায়ে আমাকে প্রথমে বিআরটিসি ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিলেন, তারপরে বিএসবি মানে বাংলাদেশ শিল্প ব্যাংকের ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিলেন। তারপরে জাপানে একটা ওয়ার্ল্ড ইয়থ সামিট হয়েছিল, বিশ্ব যুব উৎসব, সেখানে বাংলাদেশ টিমের ডেলিগেশন হেড করে আমাকে পাঠিয়েছিলেন। আচ্ছা, এইভাবে কখন যে সময় গড়িয়ে গেছে জানি না। তারপরে জাতীয়তাবাদী যুবদলে আমি হচ্ছি প্রথম ব্যক্তি যিনি যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম এবং সভাপতিও ছিলাম। আমার আগে কিন্তু কেউ হয়নি। মির্জা আব্বাস ভাই তিনি শুধু সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন না কখনো। গয়েশ্বরচন্দ্র রায় দাদা তিনি সাধারণ সম্পাদক ছিলেন, কখনো সভাপতি হননি। বরকতুল্লাহ বলু সাহেব সভাপতি হয়েছেন, কখনো সাধারণ সম্পাদক ছিলেন না। প্রথম এটা শুরু হয়েছে আমাকে দিয়ে। তো সেই প্রাপ্তির দিক থেকে বলতে গেলে বলতে হয় যে না, আমি আসলে যেটা ওই আপনার আগের কথার সঙ্গে সংযুক্ত করতে চাই, যে সিদ্ধান্তটা তখন আমি নিয়েছিলাম বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটি সঠিক ছিল। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর, ভালোবাসা, স্নেহ, ধমক সব কিছু পেয়েছি একদম ঠিক নিজের মায়ের কাছ থেকে যেভাবে পাওয়া যায় সেইভাবেই। আচ্ছা, এবার একটু আমরা রাজনীতিতে আসি। সেটি হচ্ছে যে আমরা দেখলাম 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি সেটি বিদায় নিল, দেশ ছেড়ে পালিয়ে গেলেন তার সরকার প্রধান। এরপরে এদেশের জনমনে একটা রাজনৈতিক গুণগত পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তৈরি হলো।
এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিংবা সেই আকাঙ্ক্ষা ধরে বিএনপি তার রাজনীতির কোনো পরিবর্তন আনার চেষ্টা করছে কিনা, চিন্তা করছে কিনা বা করতে পারছে কিনা? বিএনপি তো এই পরিবর্তন আনার চিন্তাটা অনেক আগে থেকে করছে, অনেক আগে থেকে, যে কারণে বিএনপিকে যে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আজ পর্যন্ত, বিশেষ করে জিয়া পরিবারের সদস্য যারা তাদের, এবং এই যে প্রায় 60 লক্ষর উপরে নেতাকর্মীদের গুম খুন ইত্যাদির মধ্য থেকেও রাজনীতিতে উদারনৈতিক গণতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বিএনপি। কারণ আপনি যে সুনির্দিষ্টভাবে বললেন 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো রাজনৈতিক বন্দোবস্তের পদক্ষেপ নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, প্রত্যেকটিতে বিএনপি নিজেদের স্বার্থের বিপক্ষে যেতে পারে এরকম যে কোনো বিষয়েও তারা ছাড় দিয়েছে, উদারনৈতিকতা তারা দেখিয়েছে। অর্থাৎ বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক অ্যাটিটিউডের মধ্যে সবসময় ছিল। তারপরে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত উপাদান বাংলাদেশে বর্তমানে, যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সংস্কার এবং রাজনৈতিক বন্দোবস্ত দুটো হবে। এই সংস্কার শব্দের আবিষ্কারও কিন্তু বিএনপি। 31 দফা, 31 দফা তো 27 দফা ছিল, 27 দফা থেকে 31 দফায় যে রূপান্তরিত হলো, সেইটা দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি, জুনায়েদ সাকি সাহেবের অফিস, মাহমুদুর রহমান মান্না সাহেবের অফিস, আবার সাইফুল হক সাহেবের অফিস, হাসনাত কাইয়ুম অ্যাডভোকেট তার অফিস, এই সব জায়গায় ঘুরে ঘুরে দিনের পর দিন কয়েক মাস পর্যালোচনা করে 27 থেকে এটা 31 দফা এসেছে। এই সংস্কার শব্দ কিন্তু ওইখানে এলো। 2030 ভিশন দিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা ছিল সংস্কারের প্রাথমিক পর্ব। আর এই 2030 ভিশন এবং এই 27 দফা বা 31 দফা, এটা যদি আপনি উৎস খুঁজতে যান, সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের 19 দফা। তার মানে বিএনপি সংস্কার এবং পরিবর্তন এবং যুগোপযোগী এই তিনটি শব্দের ব্যাপারে অনেক আগে থেকে, জন্মলগ্ন থেকেই অত্যন্ত আগ্রহী এবং উদারনৈতিকতার পরিচয় তারা দিয়েছে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে ধরলাম যে ধরেন আপনি তো জানেন ইতোমধ্যেই আপনার নির্বাচনের একটা রোডম্যাপ সরকার ঘোষণা করেছে বলা যায়, কিন্তু খুব দ্রুত হয়তো আপনার তফসিল কবে হবে সেটিরও স্পষ্ট একটা দিক নির্দেশনা হয়তো পাওয়া যাবে। কিন্তু এই নির্বাচনের পথে যখন আমরা হাঁটছি, তখন আমরা যতটুকু মনে হয় যে বাংলাদেশের এখন সব থেকে অতীত পরিসংখ্যান দেখলে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি। তো স্বাভাবিকভাবে অতীত পরিসংখ্যানের কথা এই কারণে বললাম যে অতীত পরিসংখ্যান তো ভবিষ্যতের ক্ষেত্রে কিছুটা দিক নির্দেশনা দেয়। সেই জায়গা থেকে ক্ষমতায় যাওয়ার কিংবা নির্বাচনে ভালো ফলাফল করার সম্ভাবনাও বিএনপির অনেকটা। সে জায়গা থেকে আপনার কি মনে হয় আগামী নির্বাচনে দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয় নির্বাচনের ক্ষেত্রে? আমি কি আরো একটু স্পেসিফিক করে দেব, ঐক্য, চাঁদাবাজি, দখল, সংঘাত, সহিংসতা, এগুলোর কিছু কিনা? না, এগুলো কোনো চ্যালেঞ্জ না। এগুলো যে চ্যালেঞ্জ না সেটা আমরা প্রমাণ করেছি। মোটা দাগে যদি বলি তাহলে আপনি দেখবেন যে 7,000-এর উপরে নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা দুটোই নেওয়া হয়েছে। জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে একদম তৃণমূল ওয়ার্ড কমিটির নেতা পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। তো সেই জায়গাটা আমরা আবার করেছি কি, এর পাশাপাশি এই জিনিসগুলোকে দমন করার জন্য, নিরুৎসাহিত করার জন্য, শাস্তি দেওয়ার জন্যে আমাদের দলের নেতারা এই ধরনের কুকর্ম করা নেতাকর্মীদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। এমন উদাহরণ অনেকগুলো আছে, আপনাদের সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে। এমনকি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে নির্যাতনে যুবদলের একজন জেলা পর্যায়ের প্রথম সারির নেতা নিহত হয়েছেন। আমরা কিন্তু একটা প্রতিবাদ লিপিও দেইনি। তার মানে আমরা চেষ্টা করছি যে যেই জিনিসগুলো আগে থেকে রাজনীতিতে বিদ্যমান ছিল বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটার পুনরাবৃত্তির নেতৃত্ব অন্তত বিএনপির হাতে না হয়, এ ব্যাপারে আমরা খুব সচেষ্ট ছিলাম, কিন্তু এখনও আছি। আলাল ভাই, একটু মানে আর একটু বোঝার জন্য জিজ্ঞেস করি, সেটি হচ্ছে আমরা যতটুকু দেখলাম যে আপনি বলছেন 7,000, কোনো পরিসংখ্যানে এটা আরও বেশিও বলা হয় যে নেতাকর্মীদের, হ্যাঁ, তো 9,000 পর্যন্ত কেউ কেউ বলেন। তো যেটি হোক, তারা তো আবার কেউ কেউ ফিরেও আসছেন, এটি একটা প্রশ্ন। আবার আমরা যখন কাউকে বহিষ্কার করা হয় সেটা খুব ঘটা করে জানি, কিন্তু কেন যেন মনে হয় খুব গোপনে এরা ঢোকে আবার, সেটা কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে? এখানে একটু বোধহয় একটু তথ্যগত শূন্যতা আছে। জি, সেটা হচ্ছে যারা এখন ফিরে আসছে, জি, যারা ফিরে আসছে তারা এইসব কারণের মধ্যে থাকা কেউ কিন্তু ফিরে আসছে না। ফিরে আসছে যারা আমাদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা, অথবা দলের কোনো সাংগঠনিক বিধি লঙ্ঘন করে এমন কাজ করেছে যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে,
অথবা তার পদ সাময়িক স্থগিত করা হয়েছে। কিন্তু এই কুকর্ম করা, জনগণের কাছে যে কাজগুলো ঘৃণা বলে বিবেচিত, সেই কাজগুলো করার কিন্তু কেউ ফেরত আসেনি। তারা কিন্তু কেউ আসেনি, তারা কেউ ফেরত আসে না না, তারা কেউ এখন পর্যন্ত আসেনি। তার মানে যাদেরকে এই সাংগঠনিক মানে চাঁদাবাজ, দখল ইত্যাদি কারণে যাদেরকে আসলে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে, তারা কেউ ফিরে আসেনি। না, ফিরে আসেনি। এবং যারা ফিরে এসেছে জি, তাদেরকেও আবার কি করা হয়েছে, শুধু প্রাথমিক সদস্যপদ ফেরত দেওয়া হয়েছে, তার আগের পদে কিন্তু সে নেই। আচ্ছা, এরকম কি আমাদের কাছে মনে হতে পারে কিনা যে ধরেন আমি অপরাধ করলাম 10 লাখ টাকার, কিন্তু 500 টাকা ক্ষতিপূরণ দিয়ে আবার ব্যাক করতেছি, এরকম হচ্ছে কিনা? না, এটা ঠিক ওরকমটা না। কিছু জিনিস আছে শরীরের যেটা মানুষের আসলে নিয়ন্ত্রণে থাকে না। আপনি দেখবেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে দুটি সত্তা বিরাজমান, একটা হচ্ছে পশুত্ব, একটা হচ্ছে মনুষ্যত্ব। এই পশুত্ব যখন জেগে ওঠে তখন মনুষ্যত্বটা চাপা পড়ে যায়। কারণ আমাদের সৃষ্টির আদিকাল থেকে যদি দেখেন, মানব জন্মের মূল জায়গাটা হযরত আদম আলাইহিস সালামের ভুলের কারণে তো আমরা আজকে দুনিয়াতে, নাহলে তো আমরা জান্নাতেই থাকতাম। সুতরাং ভুল তো মানুষের জীবনে একটা বৈশিষ্ট্য। এখন সেই ভুলটা কতটা অপরাধের মধ্যে থেকে হয়েছে, নাকি কতটা সরল স্বাভাবিকভাবে প্রতারিত হয়েছে, এই দুটোর মধ্যে একটু পার্থক্য। এরকম হয় না তো যে গুরু পাপে লঘুদণ্ড? হতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ সব জায়গায় তো একদম নিক্তি ওজন করে তারপরে তো শাস্তি দেওয়া যায়। মানুষের পক্ষে জাস্টিস করা খুব কঠিন, সেই জায়গা থেকে হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করছেন। সে কারণে একটা ফ্রেজ ব্যবহার করা হয়, দেখবেন যে রুল অফ ল। হ্যাঁ, আমি সবসময় এটার বিপক্ষে। আমার কথাটা হচ্ছে নো, দিস রুল অফ ল শুড বি রিমুভড। এখানে হবে রুল অফ জাস্টিস। জাস্টিস আর ল কিন্তু এক জিনিস না। এখন আমাদের জাস্টিসের বাংলা করতে গেলে আবার সুশাসন বলতে হয়, কিন্তু জাস্টিস ইটসেলফ সুশাসন। আচ্ছা, আমরা একটু রাজনীতির একটু প্রসঙ্গে আরও কিছু বিষয় একটু জানতে চাই, কিন্তু প্রথমে একটা বিষয় একটু জানতে চাই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিএনপি তো সংস্কার চায়, সব জায়গায় পরিবর্তন চায়, উচ্চ কক্ষও চায়, উচ্চ কক্ষেও কেন পিয়ার চায় না? মানে ধরেন আরও একটু ক্লিয়ার করি, জামাত কোনো কক্ষে পিয়ার, সব কক্ষে পিয়ার চায়, আর বিএনপি কোনো কক্ষে পিয়ার চায় না। যদি উচ্চ কক্ষেও যদি পিয়ার না থাকে, পিয়ারের ভিত্তিতে উচ্চ কক্ষও যদি না হয়, তাহলে এই উচ্চ কক্ষ কী কাজে লাগবে? না, উচ্চ কক্ষটা আমাদের যে সংস্কার প্রস্তাবনায় ছিল, সেখানে কিন্তু আবার ঐক্যমত কমিশনের সঙ্গে যখন আমাদের আলাপ আলোচনা হয়েছে, সেখানে কিন্তু আমরা বলেছি যে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা করা যায়। উচ্চ কক্ষ আমরা চাই, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা করা যায়। নিম্নকক্ষে আমি কি পরিমাণ ভোট পেলাম, কত আসন পেলাম, সেইটার ভিত্তিতে ওইখানে নতুন করে আর ভোট না কত আসন, কত আসন, তাহলে তো সেই একই হলো। সেটার উপরে মানে তাহলে কি আসলে, মানে আমি বললাম যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বলতে যে জিনিসটা বোঝায় যে ভোটের আনুপাতিক হারে মানে যদি উচ্চ কক্ষ হয়, তাহলে আসলে কি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে কি না? না, চেক অ্যান্ড ব্যালেন্সটা আসলে তো মানে কি বলে, মনোজগতের বিষয়। 300 আসন নিম্নকক্ষে, উচ্চ কক্ষে 100 আসন। তো আমার বিএনপি ধরলাম নিম্নকক্ষে 200 আসন পেল। এখন বিএনপি যদি এই ভিত্তিতে, এই আসনের ভিত্তিতে যদি উচ্চকক্ষ করে, তাহলে নিম্নকক্ষে সে আইন প্রণয়ন বা যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে যে ধরনের তার ভূমিকাটা থাকবে বা তার ভোটটা যতটুকু থাকবে, উচ্চকক্ষে একই থাকবে যদি আমি সংসদ সদস্যের ভিত্তিতে করি। কিন্তু যদি আমি ভোটের ভিত্তিতে করি, যেটিতে জামাত সহ ইসলামিক দলগুলো 2 কক্ষেই যাচ্ছে, কারণ তারা মনে করে যে প্রত্যেকটি লোকের ভোটের একটা ইন্ডিভিজুয়াল গুরুত্ব থাকা দরকার, তো সেই গুরুত্বটা যদি নিম্নকক্ষে নাও থাকে, সেই ভোটের ভিত্তিতে যদি উচ্চকক্ষটা হয়, তাহলে কি চেকস অ্যান্ড ব্যালেন্স, যেটার কারণে আসলে এই 2 কক্ষ, তা না হলে তো বাংলাদেশে 2 কক্ষ লাগেও কিনা, আমার সেই প্রশ্ন আপনার কাছে। না না, এটা কিন্তু ঐক্যমত কমিশনের সঙ্গে আলাপ আলোচনার সময় শার্প ডিফারেন্স হয়ে গিয়েছিল। আমরা বলছিলাম নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে, তারা বলেছিল নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে। তারপরে এটা যেহেতু মীমাংসা এলো না, তখন একটা প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছিল যে ঠিক আছে, যার যে দলে নির্বাচনী ইশতেহারে এটা লেখা থাকবে, তারা কিসের ভিত্তিতে চায়, এর মধ্য থেকে জনগণের রায় যেদিকে বেশি যাবে সেটার ভিত্তিতে নির্ধারণ করা হবে যে জনগণ তাদের এই ইশতেহার গ্রহণ করলো কি করলো না, এটা বলে কিন্তু এটা হ্যাং করা হয়েছে। না, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাচ্ছি। আমি ধরেন আমি নিম্নকক্ষে আমার 15 জন মানুষ বলল হ্যাঁ, উচ্চকক্ষে আমার এই সমসংখ্যক মানুষই বলল হ্যাঁ, তাহলে আমার এই উচ্চকক্ষ কী কারণে দরকার, আমি সেটা জানতে চাচ্ছি। যদি কোনো ভ্যারিয়েশনই না থাকে, আমার মতো এরকম সমতল ভূমির খুব ছোট্ট একটা দেশে আমার 2 কক্ষ কী জন্য লাগবে?
হ্যাঁ, আপনার এই যুক্তিটার সঙ্গে আমি যে দ্বিমত করছি তাও না, কিন্তু আমি যেহেতু একটা দলীয় নীতি নির্ধারণের আওতাভুক্ত, আমার তো কথা বলার সময় খুব এটা স্পষ্ট হিসেব করে বলতে হবে। সেটা হচ্ছে যে আমাদের দেশে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টের প্রয়োজনীয়তা নাই বলতে গেলে। এক্স্যাক্টলি। আর ফেডারেল টাইপের গভর্নমেন্ট যদি না থাকে, সেইখানে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু, এইটা আগে মানুষের কাছ থেকে একটা মতামত নেওয়া উচিত আমার মতে। দল কি সিদ্ধান্ত নেবে তার সঙ্গে একমত, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে মানুষের কাছ থেকে নেওয়া উচিত, কারণ এইটার জন্য আবার একটা বাজেটারি প্রফেশনের ব্যাপার আছে। আমাদের যে আর্থিক অবস্থা বর্তমানে, এই শুধুমাত্র রেমিটেন্স ব্যতীত আর কোথাও তো কোনো মানি ফ্লো নাই, কোথাও কোনো বরাদ্দ নাই, কোথাও কোনো বিনিয়োগ নাই এখন পর্যন্ত, না স্থানীয় বিনিয়োগ না বাইরের বিদেশি বিনিয়োগ। সে জায়গায় উচ্চকক্ষের মতো একটি বড় জিনিস আমাদের এই মুহূর্তে গঠনের দিকে যাওয়া ঠিক হবে কি না, সেটাও আমার মনে হয় যেন আবার পুনর্বার চিন্তা করা উচিত। ওকে, এই সুন্দর একটি পয়েন্ট বলেছেন। এই পয়েন্টে আমি শেষ আর একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে আমার এটা জানার মানে একটা কৌতূহল বলতে পারেন, যে বিএনপি তো অনেক রেশনাল পার্টি, অনেক জায়গায় উদারনৈতিক দল এবং নিজেকে সংস্কারের কথাও আপনি বললেন। তো সেক্ষেত্রে এই যে পিআরে যেহেতু বিএনপির মতো একটি দল যেহেতু উচ্চকক্ষেও মানে ওই ভোটের পার্সেন্টেজ চাচ্ছে না, আলাল ভাই অন্য কোনো শঙ্কা আছে কিনা? আমি আরও ক্লিয়ার না করলে আপনি ক্লিয়ার করলে ভালো হয়, যে ধরেন সব দল যদি তার প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষটা হয়, তাহলে তো অন্তত ছোট ছোট যে দলগুলো তারা উচ্চকক্ষে 2-1টা আসন পাবে, সেই পথটাও বন্ধ হয়ে যায় কিনা যদি। না, এটার বিকল্প প্রস্তাব কিন্তু আমরা দিয়েছিলাম। আচ্ছা, সেটা কীরকম? বিকল্প প্রস্তাবটা হলো আরপিওর 21 অনুচ্ছেদ, সেইটা আমরা 20 এবং 21-এর মধ্যে কিছুটা যোগাযোগও আছে। আবার আমরা বলেছিলাম যে এইটা পরিবর্তন করার প্রয়োজন নেই। জোটভুক্ত যখন হবে নির্বাচনের ব্যাপারে, তখন যে দল ওখানে লিড করবে এইটা জোটের, সেই লিডিং পার্টির যেটা প্রতীক, সেই প্রতীকই নির্বাচন হোক। সর্বশেষ 2018 সনে জামাত ইসলামী ধানের শীষে নির্বাচন করেছে না আমাদের প্রতীক নিয়ে? জি। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এরা নৌকা নিয়ে নির্বাচন করেছে না? একাধিকবার করেছে। তো সেইটা দিয়ে তো ওই বিতর্কের সমাধান করা যায়। আচ্ছা, খুব সহজেই করা যায়। কিন্তু সেইটা কেন করলো নির্বাচন কমিশন আমাদের সঙ্গে আলোচনা না করে, মানে আমাদের সঙ্গে কোনো রকম মেসেজ না দিয়ে কেন করলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে আমাদের কাছে দেখা দিয়েছে। আপনার সাথে শেষে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মনোনয়ন ও নির্বাচন নিয়ে, কিন্তু তার আগে আরেকটা বিষয়, যেটা জায়গাটায় আমরা কিছুটা আটকে আছি বলে মনে হচ্ছে, যে জুলাই সনদ সরকার ঘোষণা করলো, সেই জুলাই সনদে অনেক রাজনৈতিক দল সাইন করলেন, কিন্তু দেখা গেল যে 2-1টা দল তার বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হয় স্বাক্ষর করলেন না। অবশেষে দেখা গেল যে বাস্তবায়ন প্রক্রিয়ার একটা সুপারিশ করা হলো সংকট সমাধানের জন্যই হয়তো, কিন্তু তারপরে দেখা গেল যে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও জটিলতা বাড়লো। বিএনপি নেতারা বলছেন যে হতাশ করেছে ঐকমত্য কমিশন, বিএনপি মহাসচিব বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করেছে, এবং আরও মানে কোনো দলই 100% সন্তুষ্ট না। আমি একটু বিএনপির অংশটা দেখে জানতে চাই যে আসলে ঐকমত্য কমিশনের এই প্রস্তাবের পর এখন বল কি রাজনৈতিক দলের কোর্টে? না, এইখানে মানে বল রাজনৈতিক দলের কোর্টে কিনা জানি না। যেমন এই বল বা এই ধরনের আগের সে প্রচলিত কথাগুলো, ওই যে আমাদের তরুণ বন্ধুদের যে রাজনৈতিক দল যেটা এখন অনিবন্ধিত এনসিপি, হ্যাঁ এনসিপি, তার এক নেতা বলেছেন যে বল এখন আসিফ নজরুলের কোর্টে, উনি কীভাবে খেলবেন, আসিফ নজরুলকে সেফ এক্সিট দেওয়া যাবে না, ওনাকে এটা জবাবদিহিতা করে তারপর যেতে হবে। এ ধরনের কথা রাজনৈতিক কথার মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো, এগুলোকে মিন করার কোনো যুক্তি নাই। আপনাকে এ প্রসঙ্গে আমি একটা উদাহরণ টেনে বলি, তুলনামূলক উদাহরণ। রাইট ব্রাদার্স বিমান আবিষ্কার করেছিলেন। সেই এরোপ্লেন আবিষ্কারের সময় 2 ভাইয়ের মধ্যে একটা অলিখিত চুক্তি ছিল যে টেস্ট ড্রাইভ যেটা বলে, টেস্ট ড্রাইভ তুমি যখন করবা তখন আমি ওই বিমানে থাকবো না, আবার আমি যখন টেস্ট ড্রাইভ করবো তখন তুমি সেই বিমানে থাকবে না। যদি বিমান দুর্ঘটনা হয় 2 ভাই একত্রে মারা গেলে আবিষ্কারটা হবে না। তো আমার মনে হয় কি, বাংলাদেশের রাজনীতিতে পরীক্ষা নিরীক্ষা এত বেশি চলেছে। 1972-এর মূল সংবিধানে কিন্তু এই যে 7ম তফসিলে যা এখন যেটা আছে, সে 150 আর্টিকেল 150, সেটা কিন্তু ছিল না। এটা কিন্তু আওয়ামী লীগই এই 9 মাস অথবা 1 বছরের মাথায় এটাকে ঢুকানো হলো। সেই কী বলে প্রবাসী সরকারের আনুষ্ঠানিক প্রোক্লামেশন সেইটা এবং শেখ মুজিবের ভাষণ, 2টাকে ঢুকালো তারা।
এটা কিন্তু সংবিধানের প্রয়োজন ছিল না, এগুলো এই পরিশিষ্টিত থাকলেই ভালো হতো। কিন্তু এটাকে 150 আর্টিকেলের মধ্যে ঢুকিয়ে দিল, যেটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। তো সেই যে কাটছাঁট শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই কাটছাঁটের মধ্যেই আছে। এই জন্য যেটুকুই হোক 32টা দলের মধ্যে 24টা দল কিন্তু স্বাক্ষর করেছে আপনার ঐক্যমত কমিশনের প্রস্তাবনায়। 30টি দল ছিল এবং 30টি দলের ভিতরে এখন পর্যন্ত 4টা বা 5টা দল সাইন করেনি। গণফোরাম ছিল, সেও করেছে, এখন বাম 4টা দল বাকি আছে। বাম 4টা দল বাকি আছে। বাম 4টা দল কিন্তু ওই 150 অনুচ্ছেদের ব্যাপারে যেন ওটা রাখতে হবে, ওটাকে বাদ দেওয়া যাবে না, যে শেখ মুজিব এত তারিখে যা স্বাধীনতা ঘোষণা করেছেন এই আকারে, আর এবং প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা আছে আর কি, বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা বলেছিলাম যে না, এগুলোকে সরিয়ে দিয়ে জুলাই সনদের মাধ্যমে যেগুলো আসছে সেইটাকে রিপ্লেস করে দিলেই তো হয়। সেটাকে রিপ্লেস করে দিলে পরে তারপরে এই সংবিধানটা মনে হয় যেন আরও বেশি মানুষের মানে গণমুখী হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সেই জায়গাটায় আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থান বাংলাদেশের, সেখান থেকে একটা সময় বিশেষজ্ঞরা বলতেন যে মিঠা পানি নিয়ে এক সময় সারা পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ হবে। সে মিঠা পানির আধারটা কিন্তু এই অঞ্চলে এদিকে কিন্তু নজর আছে বহু আন্তর্জাতিক শক্তির। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন বাংলাদেশে নতুন যিনি অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন, তার সিনেটে যে শুনানি ছিল সেখানে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও দুইটি বৃহৎ প্রতিবেশীর মানে অবহেলাজনিত দৃষ্টির মধ্যে তারা রয়ে গেছে। অর্থাৎ এইখানে সবারই কিছু না কিছু বিষয় আছে। সেই ব্যাপারে আমাদের যেটা স্লোগান, আমাদের তারেক রহমান সাহেব যে স্লোগানটি আমাদেরকে বারবার বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন এবং সবার আগে বাংলাদেশ, এটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এগুচ্ছি। আমাদের যে ভুল ত্রুটি হচ্ছে না এমনটা না, কিন্তু সেই ভুল ত্রুটি যেন বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব এবং সবার আগে বাংলাদেশ, জাতীয় স্বার্থ, এটার বিপক্ষে গিয়ে না দাঁড়ায় এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য কোনো সুড়ঙ্গ পথ যেন খুলে না দেয়। আচ্ছা, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে, যেহেতু তাদের কার্যক্রম শেষ বলা যায়, তাদের কার্যক্রম নিয়ে একটা প্রেডিকশন বলে আপনার মতামত জানতে চাই। সেটা হচ্ছে যে তারা রাজনৈতিক দলগুলোর অবস্থান বোঝার চেষ্টা করেছে, সেভাবে তাদের সঙ্গে প্রায় 6 মাস আলোচনা করার পরে তারা তাদের সুপারিশ দিয়েছে। সুপারিশ দেওয়ার আগে তারা সনদটি যখন সাইন হয় তখন সেই সনদটি দেখে অনেক মানুষের কাছে মনে হয়েছে যে এটি বিএনপির প্রত্যাশার প্রতিফলন হয়েছে, কিন্তু এনসিপির প্রত্যাশার প্রতিফলন হয়নি। জামাত সেক্ষেত্রে কিছুটা মনে হয় জামাত উইন উইন সিচুয়েশনে। এখন যখন এই সুপারিশ বাস্তবায়নের সুপারিশ করা হলো তখন মনে হলো যে বিএনপি খুবই হতাশ, এনসিপি খানিকটা বলা যায় যে একটু চাঙ্গা বলা যায়, একটু তারা স্বাগত জানানো ভাবের মধ্যে আছে। এখন তারা সাইন যদি করে ফেলে, এখন এই তারা সাইন করার পরে তারপরে কি আবার প্রধান উপদেষ্টা আবার যে একটা মত নিশ্চয়ই দিবেন বা উপদেষ্টা পরিষদ, সেটা আবার সবাইকে ব্যালেন্স করে কিছু হতে পারে? মানে এটা কি আসলে সমাধানের দিকে যাবে? এটি কি মেকি কোনো বা কৃত্রিম কোনো সংকট, না আসলে এটি বড় সংকট হয়ে দাঁড়াবে? না, এটা বড় সংকট হয়ে দাঁড়াতে পারে, অসম্ভব কিছুই না। কারণটা হচ্ছে আবহাওয়ার বার্তাও যদি আপনি দেখেন, লঘুচাপ হয়, লঘুচাপ হলে বৃষ্টি হয়, তারপরে নিম্নচাপ হয়, নিম্নচাপ হলে ঘূর্ণিঝড় হতে পারে, প্লাবন হতে পারে, এমনকি অনেক সময় সুনামিও হয়। তো সেই রকম আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তো এটা হয়। আমাদের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনে যিনি প্রতিনিধিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন আমাদের টিমের, সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু বলে গেছেন কোট আনকোট যে জুলাই সনদ স্বাক্ষরে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটাকে অনেক রাজনৈতিক দল এই সনদ স্বাক্ষরে গড়িমসি করেন এবং সকালে অনুষ্ঠানের স্থলে মঞ্চে হামলা হয়েছে। এই সব কিছু দেখার পরে বিএনপি যে আগের যে সিদ্ধান্তে ছিল সেখান থেকে আরও কিছু ছাড় দিয়ে ওই যে সপ্তম তফসিল যেটার কথা আমি বললাম, সপ্তম তফসিলটা ঠিক আছে ওভাবে থাকুক, তারপরেও সনদটা অন্তত পাশ হয়ে যাক, মানুষ আশাহত না হয়, তাহলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তো ওই দিনকার ওই মানে পরিবর্তিত পরিস্থিতির কারণে কিন্তু আমরা তখন এটাকে উদারভাবে দেখে আমরা স্বাক্ষর করেছি। নাহলে আমরা স্বাক্ষর করতাম কি না ওই মুহূর্তে, সেটা একটা চিন্তার ব্যাপার কিন্তু ছিল আমাদের। গণভোট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, 270 দিনে অটো পাস হয়ে যাবে, সেটি নিয়ে একটি বিতর্ক আছে। সেই সঙ্গে আরেকটি বড় জায়গা হচ্ছে যে আমি একটু গণভোটটা নিয়ে একটু জানতে চাই বিএনপির অবস্থানটা। যে ধরেন কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার, এবং কেউ কেউ বলছেন যে গণভোট আগে পরে ব্যাপার না, এটা আইনি ভিত্তি দরকার।
আবার বিএনপি বলছে যে এটি নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট হলে ভালো হয়। এই যে নির্বাচনের একই দিনে গণভোট হলে ভালো হয়, এটা কি অর্থনৈতিক কারণ ছাড়া আর কোনো কারণ আছে কিনা? না, আপনাকে আমি একটা জিনিস বলি, সব জায়গায় কিছু বিতর্ক বিদ্যমান থাকে সব সময়। জি, মত, দ্বিমত, অন্য মত, সহমত, ঐক্যমত, অনেকগুলো শব্দ ইচ্ছা করলে ব্যবহার করা যায়। এখন এইখানটায় গিয়ে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেটা দাঁড়িয়েছে এভাবে যে, কি যেন করলেন আপনি প্রশ্নটা? আমি প্রশ্নটা বলছিলাম যে এই গণভোটের ক্ষেত্রে একই দিনে যদি করতে হয়, অর্থনৈতিক কারণ ছাড়া আর কোনো কারণ আছে কিনা? না, অর্থনৈতিক কারণ ছাড়াও আরও কারণ আছে। একই দিনে করতে চাচ্ছি আমরা এই কারণে যে, যারা আজকে বলছেন যে দুটোর মধ্যে ওই দিকটা অনাগ্রহ থাকবে, এদিকে আগ্রহ থাকবে, আসলে কিন্তু ব্যাপারটা না। একটা উদাহরণ আপনাকে দেই। স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যালট একটা, সদস্যদের ব্যালট কিন্তু আর একটা। জি, আর একটা, আবার নারী সদস্যদেরও কিন্তু আর একটা, তিনটা ব্যালট থাকে। তিনটা ব্যালট। আপনি সিটি কর্পোরেশনের নির্বাচন বা পৌরসভা নির্বাচনে যান, মেয়রে একটা, আবার অন্য যারা কাউন্সিলরদের আর একটা, দুইটা, তিনটা এরকম হয়। সেইটা দিতে যারা অভ্যস্ত, তারা একই দিনে দুইটাই কেন দিতে পারবে না? সমস্যা কোথায়? আমরা তো দেখছি না। এটা তো তাদের আর্গুমেন্ট না। তাদের আর্গুমেন্ট হচ্ছে যে এইটা আগে হইতে হবে, তাহলে উচ্চকক্ষ হবে কিনা সেটাও ক্লিয়ার হবে, সবকিছু স্পষ্ট থাকবে, তার ভিত্তিতে নির্বাচন হবে। দেখেন, ওই চালাকি আর প্রজ্ঞা দুইটা কিন্তু এক জিনিস না, একদমই না। প্রজ্ঞার সঙ্গে বিশ্বস্ততাটা জড়িত রয়েছে। এখানে তো বিশ্বাস করতে হবে। আপনি যারা আজকে বলছেন তরুণ বন্ধুরা, তারাও তাদের মনোভাব পরিবর্তন করবেন বলে আমরা বিশ্বাস করি, কারণ তারা আরও এক স্টেপ এগিয়ে কিন্তু বলেছেন যে শহীদ মিনারে এসে যদি ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করেন, সাধারণ মানুষের কাছে শোনান জুলাই সনদে কী কী আছে, তাহলে আমরা স্বাক্ষর করব। ওয়ান। আর দুই নম্বর হচ্ছে, অন্য যে বড় দলটি, রাজনৈতিক দলটি জামাত ইসলামের কথা বলি, তারা বলছে যে যদি আপনার নভেম্বরের মধ্যে গণভোট যদি না হয়, তাহলে যত সময় পেছাবে নির্বাচনও ততখানি পেছাবে। তাহলে বিএনপির মধ্যে এমন কি পরিবর্তন জামাত ইসলাম দেখতে পেয়েছে, যারা 2018-তে আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করলো, যারা আমাদের সঙ্গে সরকার পরিচালনা করলো 2001 থেকে 2007, এমন কি বিশ্বস্ততা নষ্ট হলো তাদের কাছে আমাদের, যে তারা এইটাকে আগে করার জন্য জেদ ধরে বসে আছে? বিশ্বাসের ব্যাপার। এখন এই বিশ্বাসের তো বিভিন্ন রূপ আছে, ফেইথ, FAITH। এই ফেইথ দেখবেন কেউ কেউ আমাদের পার্শ্ববর্তী দেশি, কেউ কেউ এই বিশ্বাসের উপরে ভক্তি রেখে তারপরে গোমূত্র পান করে, আবার কেউ কেউ দুধও পান করে, দুগ্ধও পান করে। দুটোই বিশ্বাসের ব্যাপার। আমরা তো আশা করি যে, বা এখনও ধারণা করি যে আলাপ আলোচনার মাধ্যমে এটার সমাধান সম্ভব। শুধুমাত্র আর্থিক বিষয় যেটা আছে সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বিএনপি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে যে অবদান রেখেছে, তার কোনো দল রাখতে পারেনি। একজন সাইফুর রহমান বাংলাদেশে আর জন্ম হবে কিনা এটা সন্দেহ। পার্লামেন্ট সদস্য আমরা থাকা অবস্থায় দেখেছি, সাইফুর রহমান পার্লামেন্টে ঢুকতেন, এই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা ইনসাল্ট করতো, এই ভ্যাট আসছে, ভ্যাট আসছে, সাইফুর রহমান সাহেব মুচকি মুচকি হাসতেন। এই ভ্যাট ইন্ট্রোডাকশনের কারণে রাজনীতিটা এখনও জীবিত আছে, লাইফলাইন হিসেবে অর্থনীতির। এখন আমি আপনার কাছে এই প্রশ্নটার সঙ্গে একটু, আপনি একটা প্রশ্ন করে আমাকে একটা প্রশ্ন তৈরি করে দিলেন। সেটি হচ্ছে যে এই যে কি এমন হইলো যে জামাত এটা করতেছে, আমি যদি দুই দলকে উদ্দেশ্য করে বলি যে কি এমন হইলো যে এত বিদ্বেষ আর বিভাজনের রাজনীতি করছে জামাত আর বিএনপি? না, এটা হয়েছে আপনার ওই যে কি বলে, আমাদের তরুণ বন্ধুরা বলে, আমাদের দলের এবং দলের বাইরেও বলে যে একটা বট বাহিনী তৈরি হয়েছে। এই বট বাহিনীরা চরিত্র হননের কাজে নেমেছে। কেউ কেউ বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছেন, ব্যাংক থেকে শুরু করে হাসপাতাল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। আর কোথাও অন্য দলের, প্রতিদ্বন্দ্বী দলের কেউ যদি কোথাও গিয়ে বলে থাকে যে আমাকে কিছু টাকা পয়সা দেন, আমাদের এই অনুষ্ঠান আছে, সেটাকে চাঁদাবাজি হিসাবে তুলে ধরে প্রচার করা হচ্ছে। এইসব বিতর্ক আর কি পারস্পরিকভাবে, যেটা যে অন্যের গায়ে কাদা ছেটালে তাহলে আমি বোধহয় মুক্ত থাকি, কিন্তু অন্যের গায়ে কাদা ছেটাতে গেলে নিজেরও কাদাটা হাত দিয়ে কিংবা পা দিয়ে ধরতে হয়, নাহলে ছেটাবে কীভাবে? নাহলে ছেটাবে কীভাবে? এই চেতনাটা আমাদের সবার মধ্যে উদয় হওয়া উচিত। আচ্ছা, একটু নির্বাচনের দিকে যাই। সেটা হচ্ছে যে নির্বাচন সামনে আসতেই নির্বাচন কেন্দ্রিক জোট, আসন ভাগাভাগি, সে বিষয়গুলো আসে। তো আমরা গত কয়েকদিন ধরে এরকম আলোচনাও শুনছি যে বিভিন্ন দলের সঙ্গে বিএনপির আসন সমঝোতায় কথাবার্তা চলছে। এরই মধ্যে তারেক রহমান দুই দিনের
4টি বা 5টা 10টা অঞ্চলের যে প্রার্থীরা আছে সম্ভাব্য তাদের সঙ্গে বৈঠক করেছেন, ঐক্যের ডাক দিয়েছেন তিনি, যেন কোনো অবস্থায় ঐক্য না যায়, নষ্ট না হয়। এরকম একটি প্রেক্ষাপটে প্রথমে আপনার কাছে জানতে চাই যে জোট আসলে কাদের সাথে আপনাদের, মানে জোটের ক্ষেত্রে জামাতের সঙ্গে হচ্ছে না এটা বোঝাই যাচ্ছে, বাকি কি যে কোনো দলের সঙ্গে হতে পারে জোট? না, বাকি যে কোনো দলের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই রয়েছে। আপনাকে একটা জিনিস বলি, অনেক সময় পারিপার্শ্বিক অবস্থার কারণে কিন্তু মানুষ অনেক সময় আবার সম্বিত ফিরে পায়। এই সম্বিত ফিরে পাওয়ার অপেক্ষায় আমরা আছি, কারণ আমাদের সম্বিত অনেক আগে ফিরেছে, যেটা আমি বললাম 19 দফা 2030 ভিশন সংস্কারের 27 থেকে 31 উত্তরণ, এবং আজকে পর্যন্ত এই বিবর্তনের সঙ্গে বিএনপি যেভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে, অন্যদেরও সেইভাবে করা উচিত। করা উচিতটা এই কারণে, ওই ক্লাসে শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞেস করলেন যে এই সম্রাট শাহজাহানের 3 ছেলের নাম বলো তো। তো ছেলেটা বলতে পারছে না, তখন শিক্ষক করলে কি ওর কানটা ধরে বলল, আরামজাদা, উত্তর তো দিতেও পারো না, সোজা হয়ে দাঁড়াতেও পারো না। আঞ্চলিক ভাষা বলে সোজা হয়ে দাঁড়াতেও পারো না। তখন ছেলেটা বলে স্যার স্যার মনে পড়েছে। বলে কি, যে সম্রাট শাহজাহানের 3 পুত্রের নাম দারা, সুজা, মুরাদ। ওই যে বলছে মুরদও নেই, মুরাদও নেই, হ্যাঁ, দারা, সুজা, মুরদ, তিনটাই নাম ওর মনে পড়েছে শিক্ষকের ওই বাক্যের ব্যবহারের কারণে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটা জিনিস হোক যে অন্তত আমাদের জন্য সম্বিতটা ফিরে আসে যে কোনো কারণে, যে হ্যাঁ আমরা এই দেশটার জন্য এই রাজনীতি করি, নিজেদের চেয়ার বাড়ানোর জন্য বা নিজেদের আরও সুন্দর, আরও গ্ল্যামারাস করার জন্য শুধু না। আপনি তো স্পষ্টভাবে কথা বলেন, ভিতরে খুব কম রাখেন। আপনার মানে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত বিএনপির জোটে কারা কারা থাকতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে অনিবন্ধিত রাজনৈতিক দল, যেটা আমাদের তরুণ বন্ধুদের, এদেরকে তো আমরা অত্যন্ত স্নেহের চোখে দেখি এবং এদেরকে আমরা গুরুত্বও দেই। কারণ ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তরুণদেরই অংশগ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার সামনে, এটা কিন্তু এই জাতিকে বহু শতাব্দী যাবৎ দায়বদ্ধ রাখবে, কোনো সন্দেহ নেই, দায়বদ্ধ রাখতে বাধ্য। কারণ আমরা দেখেছি শিশুরা পর্যন্ত মৃত্যুবরণ করেছে, মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছে, মায়েরা বাচ্চা কোলা নিয়ে এসেছে, নারীরা, যুবতীরা মারা গেছে, শ্রমজীবী মানুষরা মারা গেছে। নেতৃত্ব তো ওই সময় তো সামনে থেকে তারাই মৃত্যুকে জয় করার সাহস দেখিয়েছেন। সেই জন্য তাদের প্রতি আমাদের সম্মান আলাদা, এবং তাদের সঙ্গে জোট হতে পারে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, আরও কিছু দল ছিল তখন যারা সমমানা জোট, জাতীয়তাবাদী জোট, এরকম যারা আছেন তাদের সঙ্গে হতে পারে। এমনকি যদি নির্বাচনে আসেন তাহলে তো আমাদের কাছে এমন পরোক্ষ প্রস্তাবনাও আছে যে সিপিবি সহ বাম জোটের মধ্যে যারা আছেন, একটা আছে বাম গণতান্ত্রিক জোট, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন নির্বাচনের জন্য, আসনের জন্য। সেক্ষেত্রে যেহেতু একটা জটিলতা আছে যে এখনও সমাধান হয়নি যে আসলে দলীয় প্রতীকে করবে নাকি জোট সবাই মানে ধানের শীষে করবে, সেই জটিলতার এখনও নিরসন হয়নি। সে কারণে এই প্রশ্নটা এখন না করি, কিন্তু শরিকদের জন্য কতগুলো আসন হয়তো আপনার মনে হয় বিএনপি শেষ পর্যন্ত ছাড়বে? দেখুন, এইটা না, আগেই বলছি, আপনি স্পষ্টভাবে বলেন আপনার কি মনে হয়। এটা বলা খুব দুরূহ, তবে আমি একটা জিনিস আপনাকে বলি, গরম পানির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আলু দিলে পরে আলু নরম হয়ে যায়, ডিম দিলে পরে কিন্তু নরম ডিম শক্ত হয়ে যায়। তো এইটা বুঝি ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। তবে যেটা আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে প্রাথমিক সিদ্ধান্ত, তাতে অন্তত অর্ধশতক আসন তো তাদের জন্য থাকবে বলে একটা প্রাথমিক ধারণা, এরকমটা শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, বিএনপি বড় দল হয়, সেজন্যই হয়তো এই সংকটটা বা এই চ্যালেঞ্জটা তার সামনে বড়। এখান থেকে টিকিট পেলেই নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি, এরকম ধরে নেয়, কিংবা অনেক বড় দল, অনেক প্রার্থী, সে কারণে তো অনেক জায়গায় তো একাধিক প্রার্থী আছে, বেশিরভাগ জায়গায়, এবং অনেক জায়গায় যোগ্য একাধিক প্রার্থী আছে, এবং তারা কেউ এনসিপিতে চলে যেতে পারে বা অন্য দলেও যেতে পারে, কেউ তাদেরকে পিক করতে পারে। এই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনেছি, দলের মহাসচিবও বলেছেন, ঠিক এ ভাষায় না বললেও তারা বলেছেন ঐক্য ধরে রাখতে হবে, যে যাকেই নমিনেশন দেওয়া হোক তার পক্ষে কাজ করতে হবে। তারপরও চ্যালেঞ্জটা থেকে যায় কিনা? না, থেকে তো যাই। তবে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যে দলটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হিসাবে বহুবার দেশ পরিচালনা করেছে, সেই দলটার মধ্যে যদি একাধিক প্রার্থী না থাকে এবং একাধিক প্রার্থী প্রায় ক্ষেত্রে সমান যোগ্যতা সম্পন্ন, সমান গুণাবলী সম্পন্ন না থাকে, তাহলে দলের গ্ল্যামারটা থাকে কোথায়? এ দলের আলাদা বৈশিষ্ট্যটাই বা থাকে কোথায়? এটা তো খুবই স্বাভাবিক বিএনপির বেলায়, মানে এটা তো ন্যাড়া গাছ না। আর যে গাছে ফল বেশি থাকে সেই গাছে কিন্তু ঢিলটা বেশি পড়ে, অথবা ঝাঁকুনি বেশি পড়ে, যে ঝাঁকুনি দিলেই কিছু বড়ই পড়বে,
কিছু আম পড়বে, কিছু জামরুল পড়বে। তো বড় দলের মধ্যে এরকম থাকাটা স্বাভাবিক, এবং বড় দলের দিকে নজর পড়াটাও স্বাভাবিক। ছোটবেলায় আমরা দেখতাম যে আমাদের মায়েরা বাচ্চা খুব সুন্দর হলে কপালের উপরে কাজল দিয়ে ফোঁটা দিয়ে রাখতো, যে কারো নজর না পড়ে। বিএনপি তখন অনেকের সে নজরের মধ্যে আছে। তো বিএনপির এই জন্য নিজেদের কপালে কাজল দেওয়ার জন্য যে আন্তরিক প্রচেষ্টা, সেটা করতে হবে। সেই কপালের কালো টিপটা কি হতে পারে? সেই কপালের কালো টিপটা হতে পারে যেটা ভারসাম্যমূলক অবস্থান তৈরি করা, যেটা সর্বশেষ তারেক রহমান সাহেব তার অত্যন্ত আবেগঘন বক্তব্যের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের কাছে বলেছেন যে আপনারা দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন। এত নিপীড়ন নির্যাতনের মধ্য থেকেও যে বিশেষ নির্দেশনা উনি দিয়েছেন যে আমরা একটা মুক্ত নিঃশ্বাস নেওয়ার পরিবেশ পেয়েছি, সেখানে যাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে তিনি যেন মনোনয়ন যারা পেলেন না তাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন, তাদেরকে আদর করে কাছে টেনে নেন। মিষ্টি বিতরণ করা যাবে না, মিছিল করা যাবে না সিদ্ধান্ত হওয়ার পরে। আর অন্যরা যারা আছেন তারা আপনাদের সঙ্গে ধানের শীষের জন্য কাজ করবেন। প্রার্থীকে এটা মুখ্য বিষয় না, প্রতীক আমাদের ধানের শীষ, সেটা যেন মুখ্য বিষয় হয়। এবং এর ব্যত্যয় যদি ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি তো সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, তারপরেও তো হচ্ছে। সেই জায়গা থেকে দলের মানে চেয়ারম্যান উনি দেশে, আমরা যতটুকু শুনছি যে ডিসেম্বরে হয়তো আসতে পারে, সেটি কি আসলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসতে পারে নাকি নির্বাচনের পরে আসতে পারে? না, এটা তো সম্পূর্ণভাবে ওনার পারিবারিক সিদ্ধান্তের উপর নির্ভর। দলীয় সিদ্ধান্ত? কারণ না, দলীয় তো আছেই, দলীয় তো অবশ্যই আছে, কিন্তু পরিবারটা কিভাবে বিধ্বস্ত করা হয়েছে আপনি দেখেন, স্প্লিট আপ করা হয়েছে। ছোট ভাইটা, এত আদরের ছোট ভাই তারেক রহমান সাহেবের সামনে আজকে জীবিত উপস্থিত নেই। তার স্ত্রী এবং তার কন্যা, তাদের দেখভাল উনি করছেন কিন্তু ওইখানে বসে প্রবাসে, নিজের স্ত্রী, নিজের মেয়ে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী প্রজন্মে কিন্তু কোনো পুত্র নাই, পুরুষ নাই, কন্যারা আছেন। সব কিছু মিলিয়ে তারেক রহমান সাহেবের উপরে যে পারিবারিক একটা গুরুদায়িত্ব রয়েছে, এটার সঙ্গে তো রাজনীতিকে সামঞ্জস্য রেখে ওনার এগুতে হবে। উনি তো শুধু একটা রাজনৈতিক দলের প্রধান তা না, উনি তো এই পারিবারিক জীবনেরও বড় কর্তা। সুতরাং এই সময়টার জন্য ওনাকে স্বাধীনতা দিতে হবে, উনি কখন ফিরবেন। আর উনি তো অনুপস্থিত না, ওনাকে তো প্রতিনিয়ত আমরা পাচ্ছি, দিনের মধ্যে অন্তত 14 থেকে 15 ঘন্টা তো উনি বাংলাদেশেই থাকেন। কোনভাবে আপনারা চান তাকে? আমরা চাচ্ছি তার শারীরিক উপস্থিতির মাধ্যমে তাকে যাতে কাছে পাই আরো বেশি। সেইটা আরো দ্রুত হলে নিশ্চয়ই দলের জন্য অনেক ভালো হবে। নিশ্চয়ই দলের জন্য ভালো হয়, এবং দলের মধ্যে একটা মানে কি বলে একটা ওই যে ভাইব্রেশন, একটা ভাইব্রেশন তৈরি হয়। হ্যাঁ, দলের ভিতরে একটা ভাইব্রেশন হয়তো তৈরি হয়। মানে আপনাকে প্রথমে ওই প্রশ্নটি করেছিলাম, আবার একটু যাই। সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান থেকে শুরু করে সবাই বলছে যে ঐক্যটার খুব প্রয়োজন, আবার যদি একাধিক প্রার্থী হয় সেক্ষেত্রে আপনার এই সংঘাত সহিংসতার আশঙ্কাও থাকে। আবার ধরেন গত এক বছরে মানুষ বলে যে ডাকসু চাকসুর নির্বাচনের ফলাফলও কিছুটা ইঙ্গিত দেয় যে অনেক জায়গায় যে বিএনপি এক বছরেই যে ডিসিপ্লিন পুরোপুরি ফিরাইতে পারে নাই, সে কারণেও হয়তো এরকম ফলাফল হতে পারে। এরকম জায়গাগুলো থেকে আসলে সামনের দিনে বিএনপির জন্য চ্যালেঞ্জ বেশি কোনটা মনে হয়? না, বিএনপির মধ্যে ঘর গোছানোর বিষয় যেটা রয়েছে সেটা তো আছেই, কারণ বিএনপি তো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এটা তো ক্যাডার বেসড কোনো সংগঠন না যে ধীরে 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 অনেকগুলো ধাপ পেরিয়ে পরিশুদ্ধ হয়ে ফিল্টারাইজ হয়ে তারপরে এখানে এসেছে, এবং তার ভরণ পোষণ, পারিবারিক খরচ, মামলার খরচ সব দল থেকে বহন করা হচ্ছে, এমনটা তো না। এরকম দল কিন্তু বাংলাদেশে আছে। সুতরাং এটা বুঝতে হবে যে বহুবিধ চরিত্রের সমাহার যেখানে, সেখানে বৈচিত্র্য তো থাকা স্বাভাবিক। আমরা যেমনটা বলি না যে কি রঙিন টেলিভিশন, সাদা কালো টেলিভিশন, কিন্তু একবারও ভুলে খেয়াল করি না সাদা এবং কালো দুটোও কিন্তু রং। সাদাও একটা রং, কালোও একটা রং। ওটাকে বলছি সাদা কালো, আর এটাকে বলছি রঙিন। মানে এটার মধ্যে একটা অ্যারিস্টোক্রেটিক একটা থাকে, অ্যাকসেন্ট থাকে। তো সেদিক থেকে আমি বলবো যে বিএনপির মধ্যে যেটা বিভেদের জন্য মানে আশঙ্কা করছেন, এই বিভেদটা খুব সামান্য আকারে হলেও হতে পারে। সেটা বিএনপির মতো একটা মহাসমুদ্র থেকে কয়েক বালতি পানি তুলে নিলে তাতে সমুদ্রের কিছু আসে যায় না। ওকে, এই রিলেটেড আর একটা প্রশ্ন আপনার কাছে করে নির্বাচন নিয়ে একটা ব্যাপার একটু জানতে চাবো। সেটা হচ্ছে যে আপনার কাছে মানে মনে হচ্ছে কি যে সময় মতো নির্বাচন হবে? প্রত্যাশাটা তো তাই, প্রত্যাশা সবার, এটা নিয়ে জানতে চাই না, প্রত্যাশা সবার, প্রেডিকশন জানতে চাই আপনার মনে হচ্ছে কি? হ্যাঁ, প্রেডিকশনটা আমার কাছে মনে হচ্ছে যে আজকে বিশেষ করে জামাত ইসলামীর কি বলেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কিন্তু একরকম ঘোষণাই দিয়ে দিয়েছেন
ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ, একরকম ঘোষণা ইঙ্গিত দিয়ে দিয়েছে নির্বাচন পরে হবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এরকম অনেকেই বলছেন, প্রেডিক্ট করছেন। আর যেটা হচ্ছে সেটা আশঙ্কাজনক যে জিনিসটা আমার কাছে মনে হয় নির্বাচন পেছানোর ব্যাপারে, যারা এই দেশের সাধারণ মানুষ কর্তৃক তালাক দেয়া নেত্রী এবং নেতাদেরকে আশ্রয় দিয়েছেন, জি, তারা তো বসে নেই, এবং প্রশাসনের মধ্যে তাদের দোসররা এখনও যারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, এই জায়গাটা কিন্তু ডক্টর ইউনূস সরকার সাহেব, ওনার নেতৃত্বে সরকার কিন্তু অনেক ক্ষেত্রেই এটা ফেল করেছে। আপনি বিশেষ করে এই যে ফরিদপুর বেল্ট, গোপালগঞ্জ থেকে শুরু করে আশেপাশের এলাকাগুলোতে দেখেন এখনও যে অবস্থাটা, এখনও অন্য কোনো মতের মানুষের জন্য নিরাপত্তার ওখানে সংকটটা এখনও রয়েছে। তো আমরা তো এমনটাও দেখেছি যে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে 5ই আগস্টের পরে, অর্থাৎ ট্রাফিক পুলিশ পর্যন্ত চলে গিয়েছিল ভয়ে, 3 দিন কিছুই ছিল না। হ্যাঁ, কিছুই ছিল না, মানে এমনভাবে মনোবল ভেঙে দিয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরের। এইটার সমাধান দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেব রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে বিএনপির প্রতিনিধি দল যখন তার সঙ্গে দেখা করেছেন সর্বশেষ, তখন উনি বলেছেন প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমি নিজে দায়িত্ব নিলাম, আমি দেখে বুঝে তারপরে নিয়োগ বদলি এগুলো করব, নির্বাচনকালীন সময় যেটা হয় তখন এটা আমি নিজে দায়িত্ব নিয়ে করব। যে কারণে কিন্তু বিএনপি বলছে যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের আদলে যেতে হবে, ওই ক্যারেক্টারে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের ক্যারেক্টারে যেতে হবে, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে, ওই ক্যারেক্টারিস্টিক্সে গেলে পরে তাহলে হয়তো একটু স্বস্তির জায়গা পাওয়া যাবে। কিন্তু প্রশাসনে যারা রয়েছেন তারা তো মূল দায়িত্বটাই পালন করবেন। নির্বাচনকালীন সময় যদি প্রশাসন পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে না থাকে, সেখানে অন্য কারসাজি থাকে বা অন্য যারা বেয়ারাপনা করে তারা সুযোগ পায়, তাহলে নির্বাচন অনুষ্ঠানটা একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় বা ফেব্রুয়ারির ভিতরে যদি নির্বাচন করতে না পারে, সেক্ষেত্রে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন, তিনি চলেও যেতে পারেন, এই কথা তার আগে থেকেই ঘোষণা দেওয়া আছে। সেরকম প্রেক্ষিতে নির্বাচন যদি পিছায়, কি দেখেন ভবিষ্যৎ? না, ভবিষ্যৎ ভালো দেখি না তো। তাহলে দেশটা তো একটা অস্থির এবং অস্থিতিশীল অবস্থার মধ্যে এমনিতেই আছে, অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে নানামুখী ষড়যন্ত্র এখানে চলছে বিভিন্ন বিদেশি শক্তির এবং তাদের এদেশের চরদের মাধ্যমে। সেসব কাছের কাছে সাধারণ মানুষ যদি অসহায় হয়েই থাকে, আর মানুষের মধ্যে একটা অস্থিরতা, আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে, মানুষের মধ্যে প্রচণ্ড রকম একটা অস্থিরতা, কেউ যেন কাউকে টলারেট করতে পারছে না। আপনি গাড়িতে যাচ্ছেন, আপনার গাড়ির সামনে একজন হয়তো উল্টো দিক থেকে রিক্সা নিয়ে আসছে, আপনি কিছু না পারলেও হর্নটা অনবরত টিপতে থাকছেন, অর্থাৎ মুখে গালিগালাজ না করে হর্নটা টিপছেন। সমস্ত মানুষকে কিন্তু কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু আপনি আপনার জেদ পূরণ করছেন। কে আগে যাবে? বাসগুলো রাস্তার মধ্যে আড়াআড়ি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকে, পেছনে গাড়ির জ্যাম লেগে দেয় অসংখ্য গাড়ির। এই যে অবস্থাটা, এটা কিন্তু অস্থিরতার বহিঃপ্রকাশ। এই অস্থিরতা দমাতে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণকে একটা রিদমের মধ্যে নিয়ে যেতে হবে, একটা আবহের মধ্যে, তাহলে অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক ব্যবস্থাগুলো আবার চাঙ্গা হবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং আমরাও প্রত্যাশা করি যে দেশ স্থিতিশীল হবে, নির্বাচন হবে, টেকসই হবে গণতন্ত্র। আপনাকে সময় নিয়ে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাজ্যকে কষ্ট করে সময় নিয়ে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখে আলোচনাকে প্রাণবন্ত করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।